সন্ধ্যায় বর্ষার আকাশ ঘন কালো মেঘে ঢেকে আছে। ঝিপঝিপে বৃষ্টির মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকানো আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে। এমন ঝিপঝিপে বৃষ্টির মাঝে কাঁচা রাস্তার পাশে দাঁড়িয়ে কোমল ফেরিওয়ালা মাথায় পলিথিনের ব্যাগ পেঁচিয়ে বেচা কেনা করছে সে। কোমল ফেরিওয়ালা গত 10 বছর যাবৎ এই গ্রামে চুড়িমালা ফেরি করে বিক্রি করে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিন তার আগমন ঘটে এই কুসুমপুর গ্রামে। কোমল ফেরিওয়ালাকে ঘিরে গ্রামের কয়েকজন মেয়ে বউ মাথায় ছাতা ধরে হাসি তামাশা করে কিনছে চুড়ি, মালা, আরও কত কি। হঠাৎ করে কারো উপস্থিতি টের পেয়ে মেয়েগুলো মুখ মলিন করে দৌড়ে পালিয়ে গেল যে যার বাড়িতে। কোমল মাথা ঘুরিয়ে পাশে তাকিয়ে দেখল কুসুমপুর গ্রামের মোড়ল মাথায় ছাতা ধরে গ্রামের সালিশি শেষে বাড়ি ফিরছেন। কোমল ওনাকে আসতে দেখে জোর হাত করে সম্মান নিবেদন করল। নমস্কার কর্তামশাই। কৃষ্ণবর্ধনবাবু উত্তরে কিছু বললেন না, শুধু দু চোখে তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আবার হাঁটা ধরলেন। মোড়ল চলে যাওয়ার পরে কোমলও হাঁটা দিল বাড়ির পথে। ততক্ষণে চারপাশের অন্ধকারটা বেশ জাঁকিয়ে বসেছে। আকাশ ফেটে খানিক বাদে বাদে বাজ পড়ছে। কোমল দ্রুত পা চালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, যতটা তাড়াতাড়ি বাড়ি ফেরা যায়। কোমল ফেরিওয়ালার বাড়ি শিমুলতলি গ্রামে। এই গ্রাম থেকে প্রায় 5-7 মাইলের পথ হবে। খানিকটা পথ যেতে না যেতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল। কোমল তাড়াহুড়ো করে একটু দূরে থাকা হরণ কাকার চায়ের দোকানে গেল। হরণ কাকার সাথে কোমলের অনেক ভালো সম্পর্ক। কোমল যখনই গ্রামে আসে হরণ কাকার হাতে চা না খেয়ে সে বাড়ি ফেরে না। কোমলকে এমন ভর সন্ধ্যেবেলায় আধ ভেজা অবস্থায় দেখে হরণ কাকা বললেন, ইগো কোমল, আজ এত সন্ধে অবধি ফেরি করছো যে? দেখছো তো আকাশের অবস্থা ভালো না। কাকা, তোমাদের আর কি 12 মাসই বেচা কেনা চলে, কিন্তু আমাদের তো আর তা হয় না। রথযাত্রার উৎসবের জন্য কদিন একটু ভালো বেচা কেনা হচ্ছে, বুঝলে? তা দাও দেখিনি গরম গরম 1 কাপ চা। হরণ কাকা চুলো থেকে ধোঁয়া ওঠা গরম চা নামিয়ে কোমলের দিকে এগিয়ে দিল। কোমল চায়ে চুমুক দিতেই যেন তার মাথা ঠান্ডা হয়ে গেল। তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টির জলে গ্রামের মাঠঘাট পরিপূর্ণ। টানা 1 ঘন্টা বৃষ্টি হওয়ার পরে এবার কিছুটা থামল। কোমল আর এক মুহূর্ত সময় নষ্ট না করে রাস্তার দিকে পা বাড়াল। কোমল রাস্তায় পা দিতেই পেছন থেকে হরণ কাকার ডাক ভেসে এলো, কোমল বলি, অনেকটা রাত হলো। সামনের বড় বাঁশঝাড়টা পেরোলেই তো শ্মশান ঘাট। তুমি একটু সাবধানে যেও। শুনেছি মানুষ এখানে অদ্ভুত কিছু দেখতে পায়। যদি কেউ পেছন থেকে ডাকে তাহলে সাড়া দিও না যেন। কাকা, তুমি চিন্তা করো না, আমি সাবধানেই যাব। তাছাড়া এর আগেও তো অনেকবার ওই রাস্তা দিয়ে বাড়ি ফিরেছি, কই কিছুই তো চোখে পড়েনি। কথা শেষ করে কোমল আবার হাঁটা ধরল। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে ছোট্ট টিমটিমে একটি টর্চ নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সে। বৃষ্টি থামলেও আকাশে তখনও ঘন কালো মেঘে হেলা খেলা চলছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় অন্ধকারে ঢাকা পথটা উজ্জ্বল হয়ে উঠছে। রাস্তার দুপাশের বড় বড় গাছগুলো অন্ধকারের মধ্যে যেন মনে হচ্ছে এক একটি দায়িত্ব। বড় রাস্তার মোড়টি পার করলেই শুরু হয় বাঁশঝাড়ের রাস্তা। প্রায় মাইলখানেক পথ শুধু বাঁশঝাড়ে ঢাকা। কোমলের ভেতরে কেন জানি একটা অজানা ভয় ঝেঁকে বসল। অনেকবার এই রাস্তা অতিক্রম করেছে সে, কিন্তু আজ কেন জানি সব কিছুতেই এক আলাদা অনুভূতি। বৃষ্টির শেষে ব্যাঙগুলো জোর গলায় অবিরাম গ্যাঙর গ্যাঙর করে ডেকে চলেছে, যেন তারা বৃষ্টিকে আবার আমন্ত্রণ জানাচ্ছে। নিজেকে সাহস জুগিয়ে এগিয়ে চলেছে সামনে, কিন্তু এবার কেন জানি তার পা সামনে আর এগোতে পারল না। পাশের বাঁশঝাড়ের আড়াল থেকে কিছু একটা নড়ে উঠল, যেন অজানা কোনো বিপদের আভাস পাচ্ছে সে। কে 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 কে- কে ওখানে? হ্যাঁ, কে 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 ওখানে? কোনো ঝোপের আড়ালে স্পষ্ট কারো উপস্থিতি টের পাচ্ছে কোমল। সামনে বা পেছনে কোনো দিকে এগোনোর সাহস যেন হারিয়ে ফেলেছে সে। আচমকা বাঁশঝাড়ের ভেতর থেকে শিয়ালগুলো হু হু করে ডেকে উঠল। শিয়ালের রুক্ষ চিৎকারের মাঝে
মিশিয়ে আছে যেন কারো মৃত্যুর কান্ড, যেন কোনো অঘটন ঘটতে চলেছে। এখানেই যদি শেষ হতো তাহলে হয়তো ভালো হতো, কিন্তু না, কমলকে পাথর বানিয়ে এবার তার কাঁধে এসে পড়ল একটা ঠান্ডা হাত, যেন হাতটি কোনো জীবিত মানুষের নয়, কারণ কোনো জীবিত মানুষের হাত এতটা ঠান্ডা হতে পারে না। কমল কিছু বুঝে ওঠার আগেই ভয়ে তার গলা দিয়ে চিৎকার বেরিয়ে এলো। বাঁচাও, বাঁচাও আমাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আরে দাদা, ভয় পাবেন না, আমি রজত, সামনের গ্রামে আমার বাড়ি। মুহূর্তে কমলের চোখ মুখ যেন রাগে লাল হয়ে উঠল। এমনিতেই সে অনেক ঠান্ডা স্বভাবের মানুষ, কিন্তু আজ যেন তার রাগ গর্জন ফেটে বেরিয়ে এলো। এই ছেলে পাগল হয়েছে, হ্যাঁ? এভাবে কি কেউ কারো পেছন পেছন আসে? একেবারে ঠেটিয়ে গালের নিচে একটা চট বসিয়ে দেব। রোগা একহারা চেহারা, পরনে এক টুকরো ছেঁড়া গেঞ্জি আর ধুতি। ছেলেটার মুখে অসহায়ত্বের ছাপ, যেন তার খুব সাহায্যের প্রয়োজন। কমলের অমন রুক্ষ ব্যবহারের পরও মুখে এক দুশ্চিন্তার ছাপ নিয়ে ছেলেটি বলল, ক্ষমা করবেন দাদাবাবু, আসলে আমি আপনাকে অনেকক্ষণ থেকেই ডাকতে চাইছি, কিন্তু সাহস হচ্ছিল না। আসলে আমার ছোট ভাই আজ বিকেলে মারা গিয়েছে, তার সৎকার করবার জন্য কোনো মানুষ এগিয়ে আসেনি। দয়া করে আমার ছোট ভাইয়ের শেষ দাহ করতে আপনি কি আমায় একটু সাহায্য করবেন? কী সব বলছো? হ্যাঁ, আমি এখন এই রাত্রিবেলা তোমার ভাইয়ের দাহ করব? বলি ও ছোকরা, গ্রামে এত মানুষ থাকতে তুমি আমার কাছে কেন সাহায্য চাইছো শুনি? দয়া করুন দাদা, এখন যদি মায়ের দাহ না করতে পারি তাহলে সারা রাত তার লাশ নিয়ে আমায় বসে থাকতে হবে। একটু সাহায্য করুন। আপনার ভাই হলে কি আপনি লাশটাকে এইভাবে নিয়ে থাকতে পারতেন বলুন? ছেলেটির কথায় তার মনের এক কোণে মায়ার উদয় হল। আবার এমন দুর্যোগের রাতে যাওয়াটা ঠিক হবে কিনা সেটা ভেবেই পিছু পা হচ্ছে। অনেক ভেবে সে সিদ্ধান্ত নিল ছেলেটিকে সাহায্য করবে। আচ্ছা চলো দেখি, তবে বেশি দেরি করতে পারবো না বাপু, আমার আবার বাড়ি ফিরতে হবে জলদি। না না, বেশি দেরি হবে না, চলুন দাদা। দুজনে মিলে সামনের দিকে হাঁটতে শুরু করল। ছেলেটি সামনে সামনে যাচ্ছিল আর কমল ছেলেটিকে অনুসরণ করে তার পেছন পেছন হাঁটছিল। ঘুটঘুটে অন্ধকারের মাঝে দুজন হেঁটে চলেছে গ্রামের উঁচু নিচু কাদামাখা রাস্তা ধরে। হঠাৎ কমল খেয়াল করে দেখল, এতক্ষণ যে ব্যাঙ আর শেয়ালগুলো করুণ সুরে ডাকছিল তারা হঠাৎ চুপ করে গিয়েছে। চারিদিকে একদম নিস্তব্ধ। হাঁটতে হাঁটতে এবার ছেলেটি বাঁশঝাড়ের ভেতরের দিকে যেতে লাগলো। তাকে বাঁশঝাড়ের দিকে যেতে দেখে কমলের পা থেমে গেল। সে আঁতকে উঠে বলল, কি ব্যাপার, তুমি এই জঙ্গলের মধ্যে কোথায় যাচ্ছ? গরিব মানুষের বাড়ি দাদা, জঙ্গলের মধ্যে ছাড়া আর কোথায় হবে? আর একটু যেতে হবে দাদাবাবু। দুজনে আবার হাঁটতে লাগলো বড় বড় বাঁশঝাড়ের মধ্যে নিশুতি অন্ধকারের পথ ধরে। কমলের মনের মধ্যে কেমন জানি খচখচ করছিল, যেন কোনো অঘটন ঘটতে চলেছে। তার মন বারবার তাকে সাবধান করছিল, কিন্তু যাকে সে কথা দিয়েছে সাহায্য করবে তাকে মাঝপথে এসে কিভাবে ছেড়ে যাবে, এমন দ্বিধার সঙ্গে নিয়েই এগোচ্ছে সে। এমন সময় হঠাৎ জঙ্গলের মাঝখান বরাবর এক নির্জন জায়গায় ছেলেটি দাঁড়িয়ে পড়ল। কি হলো, দাঁড়িয়ে পড়লে যে? এখানেই কি তোমার বাড়ি? কিন্তু কই, আশেপাশে তো জঙ্গল ছাড়া কিছুই চোখে পড়ছে না। ছেলেটি কোনো উত্তর দিল না, একই জায়গায় ঠায় দাঁড়িয়ে রইল। কমল এবার বিরক্ত হয়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। ছেলেটির সামনে যেতেই কমল যেন হকচকিয়ে উঠল। মুহূর্তেই ভয়ে তার বুক শূন্য হয়ে উঠল। সামনে একটা লাশ পড়ে আছে। অন্ধকারের মধ্যে লাশটির মুখটা স্পষ্ট না। কমল তার কাঁধের ফেরিটি মাটিতে রেখে টর্চের আলো ফেলল লাশটির উপর। লাশটির চেহারা দেখে কমল নিজেকে ঠিক রাখতে পারল না। লাশটি আর অন্য কারো নয়। এতক্ষণ যাকে অনুসরণ করে কমল এতটা পথ আসলো, লাশটি সেই রজত ছেলেটির। হাত পা মুচড়িয়ে গেছে, বড় বড় চোখ করে তাকিয়ে আছে কমলের দিকে। জিভ বেরিয়ে এসেছে সামনের দিকে।
দয়া করে আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তুমি আমার লাশটি দাহ করে দাও, দাও। কোমল এমন কিছু শোনার জন্য প্রস্তুত ছিল না। সে কোনো কিছু ভাবা বাদ দিয়ে প্রাণপণে ছুটতে লাগলো। ঘন আর অন্ধকারের মধ্য দিয়ে সে কোন দিকে ছুটছে সে নিজেই জানে না। ঘন জঙ্গলটা পেরিয়ে হঠাৎ রাস্তার মাঝখানে এসে কোমল নিজেকে হার ধরে রাখতে পারল না। সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রাস্তার কাদার মধ্যে পড়ে রইল তার দেহটি। হাতের টর্চটি ছিটকে পড়ে রইল দূরে। চারিদিকে একদম নিস্তব্ধ। কাল রাতের প্রাকৃতিক দুর্যোগের পরে আজ সকালটা সূর্যের আলোয় চারিদিকে উজ্জ্বল হয়ে উঠেছে। গ্রামের মানুষ যে যার কর্মজীবন নিয়ে ব্যস্ত। হরণ কাকা বারান্দায় দাঁড়িয়ে আনমনে কি যেন ভাবছে। হঠাৎ ঘরের ভেতর থেকে ভেসে এলো এক পরিচিত কণ্ঠস্বর। আমি এখানে কেন? কোমল বিছানায় শুয়ে তার চোখে মুখে ভয় আর হতাশার ছাপ। যেন সে বুঝে উঠতে পারছে না তার সাথে ঘটা ঘটনাগুলো। মনের ভেতরে জমানো হাজারো প্রশ্ন। এমন সময় হরণ কাকা ঘরের ভেতরে গেলেন। কি কমল, এখন ভালো লাগছে শরীরটা? হ্যাঁ ভালো, কিন্তু কাকা আপনি, মানে আমি এখানে আসলাম কিভাবে? রোজ রাতে দোকান বন্ধ করে একবার হলেও আমি ওই বাঁশঝাড়ের দিকে যাই। রোজকার মতো কালও গিয়েছিলাম। হঠাৎ দেখি রাস্তার পাশে কাদার মধ্যে তুমি পড়ে আছো। তারপরে হারুকে ডেকে অনেক কষ্ট করে তোমাকে সেখান থেকে তুলে এনেছি। এখন বলো তো, কাল কি হয়েছিল? কাকা ওই পিশাচের কথা আমি তোমাকে কিভাবে বলবো বুঝতে পারছি না। কাল রাতে আমি যখন... কোমল তার সাথে ঘটা সব ঘটনা হরণ কাকাকে খুলে বলল। এত ভয়ঙ্কর কথা শুনেও হরণ কাকার মুখে বিন্দুমাত্র ভয় বা বিষণ্ণতার ছিটে ফোঁটাও নেই। কিন্তু উনি কি যেন গভীরভাবে ভাবতে লাগলেন, যেন মনে মনে কোনো পুরনো স্মৃতিচারণ করছেন। হরণ কাকাকে চুপচাপ দেখে কোমল নীরবতা ভেঙে জিজ্ঞাসা করলেন, কি হলো কাকা? আপনি কিছু বলছেন না যে? আপনি কি ওই পিশাচটার বিষয়ে কিছু জানেন? অমল, ওই ছেলেটা কোনো পিশাচ নয়, ও আমার ছেলে রজত। হরণ কাকার কথা শুনে কমলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কি সব আবোল তাবোল বলছেন কাকা? আপনার ছেলে তো শহরে পড়াশোনা করতে গিয়েছিল, তাহলে? আর তুমি ঠিকই বলেছ, পড়াশুনো করতে গিয়েছিল শহরে। আজ থেকে বছর খানেক আগের কথা। সেদিন তোমার কাকিমার শরীরটা ভীষণ খারাপ হয়ে পড়ে, বলা চলে একেবারে মৃত্যু শয্যায়। রজতের বাপ, রজতরে একবার খবর পাঠাও না, তাহারে একবার পরানটা ভরে শেষ দেখাটা দেখতে চাই। আমার চোখ দুয়ারে টাক পড়েছে গো রজতের বাপ, আমারই বিদায় দাও। এসব কথা কইও না গিন্নি, সব ঠিক হয়ে যাবে। এর আগেও তো তোমার কতবার শরীরটা খারাপ করেছিল, কিন্তু শেষে তো তুমি সাইরা উঠেছো। বলো, তোমার কাকিমার কথা শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। বিকেল নাগাদ রজতকে ফোনে আসতে কইলাম। ওলা আমার ফোনের মধ্যেই তার মায়ের জন্য কান্নাকাটি শুরু করলো। ওরে অনেকভাবে বোঝালাম, কইলাম রাতের মধ্যে চলে আসতে। সেই কথাটাই আমার জীবনের অভিশাপ হয়ে নেমে এলো গো, অভিশাপ হয়ে নেমে এলো। বেলা বাড়তে বাড়তে তোমার কাকিমার অবস্থা আরো খারাপ হতে লাগলো। ডাক্তার আগেই কইছিল যে সে আর বাঁচবে না। সেদিন রাত 9টার নাগাদ তোমার কাকিমা শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আমার জীবন সঙ্গী আমার হাত ছেড়ে চলে গেল সেই স্বর্গ রাজ্যে। রাতে অনেকবার রজতকে কল করেছি, কিন্তু তার ফোন বন্ধ। সারা রাত একা লাশের পাশে বসেছিলাম হতভাগার মতো। রাত পেরোলো, সকাল পেরোলো, তোমার
তোমার কাকিমার দাহ সম্পন্ন হলো, কিন্তু কিন্তু রজত আর ফিরল না। কলেজেও খোঁজ নিয়েছি, কিন্তু কেউ তার কোনো খোঁজ দিতে পারেনি। এর ঠিক 3 দিন পরে একদিন রাতে আমি দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলাম। বাবা, ও বাবা, বাবা ডাকতে শুনে আমার কলিজাটা ঠান্ডা হয়ে উঠলো। আমি পিছন ফিরে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বাবা, তোর এমন দশা কেন? এতদিন তুই কোথায় ছিলি বাবা? জানিস তোর মা আমাদের ছেড়ে চলে গেছে রে। আমি একা হয়ে গেলাম রে বাবা, একা হয়ে গেলাম। বাবা, শুধু মা নয়, আমিও তোমায় ছেড়ে চলে গিয়েছি বাবা। কি সব অলক্ষণে কথা বলছিস বাবা? চল তো, তোকে আগে হাসপাতালে নিয়ে যাই। কি তোর এমন দশা করলো বাবা? কি হয়েছে তোরা? বাবা, ডাক্তারও আর আমাকে ভালো করতে পারবে না বাবা। আমি তো আর বেঁচে নেই বাবা। সেদিন তোমার ফোন পেয়ে তাড়াহুড়ো করে বাড়ি ফিরছিলাম। ট্রেন থেকে নেমে জঙ্গলের পথ ধরে হেঁটে আসছিলাম। হঠাৎই জঙ্গলের মধ্য থেকে কালো কাপড় মুখে দিয়ে 2 লোক আমাকে এলো পাথারি মারতে লাগলো। আমি অনেক চিৎকার করে বলেছিলাম, তোমরা কি চাও নিয়ে যাও, তাও আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। কিন্তু তারা আমাকে ছেড়ে দিল না বাবা। আমার অনেক কষ্ট হয়েছিল বাবা। ওরা আমাকে কেন মারলো বাবা আমি 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 জানি না। আমার লাশটা ভালো নেই বাবা। শিয়াল কুকুরে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলেছে। কথাগুলো অনেক কষ্ট নিয়ে বলেছিল আমার ছেলেটা। এরপরে কোথায় যেন মিলিয়ে গেল। পরের দিন আমি জঙ্গলের ভেতরে তার ছেঁড়া কিছু কাপড় খুঁজে পেয়েছিলাম। তারপর থেকে এখনো আমার ছেলেটার আত্মা সেই পাঁচচাড়ির জঙ্গলেই ঘুরে বেড়ায়, খুঁজে বেড়ায় তার খুনিকে। আমি জানি না তার তার আত্মা কবে মুক্তি পাবে। অনেকেই দেখেছে তাকে, কিন্তু সে কারো কোনো ক্ষতি করেনি, শুধু শুধু ভয় দেখায় যেন রাতে কেউ ওই পথে না যায়। এতক্ষণে কমলের মনের ভয়টা দূর হয়ে ভেতরে এক কষ্টের প্রলেপ পড়ল। হারান কাকাকে সান্ত্বনা দিয়ে কমল নিজের বাড়ির পথে রওনা হলো। এই ঘটনার পরে কমল এটা বুঝেছে, রাতের বেলা চেনা হোক বা অচেনা, সব রাস্তায় হয়ে ওঠে ভয়ঙ্কর।